যিনি চিন্ময় দাসের আইনজীবী বাংলাদেশী, তার ছেলে কি করে ভারতীয় হয়ে গেল? তিনি কি করে একজন বাংলাদেশী আজকে তার বাবা বাংলাদেশী হয়ে গেলে ছেলে কি করে ভারত হলো? তার কি এখানে ভারতে জন্ম হয়েছিল? প্রামাণিক নাকি উনি বাংলাদেশের কার্ড হোল্ডার। নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মল্লিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিত্রা ভট্টাচার্যকে। তার থেকে একটা বিষয়ে একটু খোলসা করে জেনে নেব যে ভারতের সীমান্ত রক্ষায় বিএসএফ কে রীতিমতো বাধা বিজেপি কেন কেন এমনটা করছে? তারা দাবিও করেছে যে সেই জায়গাটা নাকি তাদের ছিল, সেই জন্য কাঁটাতার দিতে তাদেরকে বাধা দিচ্ছে। তাই কি তাদের তাদের জায়গা? এটা তো বর্ডার সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা। এখন সেখানে কেউ যদি আমরা আমাদের ইয়েতে বলাই রয়েছে, যদি আন্তর্জাতিক সমস্যায় দেশের স্বার্থে যদি আমার নিজস্ব জায়গাও হয় সেটাকে আমি ছাড়তে বাধ্য থাকি, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। তো সেই জায়গায় যদি আমি জানি না, আমি যেহেতু এখানে পরিস্থিতিটা ততটা সম্পর্কে ওয়াকিবহাল নাই, আমি বলতে পারি এইটাই যে তাদের নিজস্ব জায়গা হলো, এই ক্ষেত্রে কিন্তু তাদের ছেড়ে দেওয়াটা উচিত যদি তারা দেশকে ভালোবাসে। কারণ বাংলাদেশিরা ছাড়ছে না তো এটা অবশ্যই, কিন্তু বাংলাদেশ তো সমস্তটাই নিজেকে জড়িয়ে নিতে চাইছে। আজকে বাংলাদেশ তৈরি হলো যাদের জন্যে, সেই বাংলাদেশ তাদেরকেই তো অস্বীকার করছে। তাহলে ফলে এরা তো জোর জবরদস্তির ব্যাপার, এটা তো এরা করতেই পারবে, এটাতে তো কোনো ব্যাপার না। এবং আমাদের যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা মাথায় বসে আছে, তারা যে সমস্যাটাকে গোড়া থেকে সলভ করবার জন্য যদি চেষ্টা করতেন, আজকে এতদূর হয়তো আজকে এতদূর তো আসতো না। স্বরাষ্ট্র মন্ত্রক তো এটা করেননি। আপনারা এর আগেও, আমি একটু আগে বলছিলাম সাধারণভাবে যে একটু আগে আমাদের যে ছিটমহলের সমস্যাটা, এটা দীর্ঘকালীন সমস্যা ছিল, এটা আন্তর্জাতিক স্তরে পর্যন্ত চলে গেছিল। এবং এইটা নিয়ে এককালীন ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন দীপক সেনগুপ্ত, তিনি এটা নিয়ে ভীষণভাবে লড়াই করেছিলেন। এবং পরবর্তীকালে এই দীপক সেনগুপ্তর সঙ্গে ফরওয়ার্ড ব্লকের মধ্যে মতবিরোধ হয়। এই আজ যিনি উদয়ন গুহ মানে তৃণমূলের সম্পদ, তিনি তখন ফরওয়ার্ড ব্লকে ছিলেন, তার সঙ্গে মনোমালিন্য হয়ে দীপক সেনগুপ্ত তখন তৃণমূলে ছিলেন। এবং তারই ছেলে দীপ্তিমান সেনগুপ্ত আজকে যিনি আবার বিজেপিতে চলে গেছেন, সেটা নিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে এই মামলাটার একটা সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সেটা দেখলাম আর হলো না। এটা নিয়ে একটা রাজনৈতিক ঘোটালা তো থেকেই যাচ্ছে। ফলে বাংলাদেশ যতই চাপ সৃষ্টি করুক, আমাদের কি বলবো, এটা রাজনৈতিক, যদিও আমার দল বলেছে যে যে কোনো সমস্যায় আমরা এই আন্তর্জাতিক সমস্যাগুলোই আমরা মানে দেশের স্বার্থে আমরা বিজেপির সঙ্গে সবসময় আছি, তবু বলবো আজকে বিজেপির ক্ষমতা হলো না এখনো পর্যন্ত যে ইন্দিরা গান্ধীর মতন সেই তাকে দৃঢ়তা দেখানো, যে ইন্দিরা গান্ধী একদিন পাকিস্তান এবং বাংলাদেশকে বুক চিরে দিতে বাধ্য হয়ে করেছিল, সেই দৃঢ়তা তো এলো না। যার ফলে বিএসের উপর এই চাপ সৃষ্টির ফলেও স্বরাষ্ট্র দপ্তর এখনো কেন চুপ, এটা তো আমরা বুঝতে পারছি না। মানে এটাতে কোন, উনি এখন চেষ্টা করছেন 20 তারিখে কবে ট্রাম্প বাবা তার বসবে তবে উনি এইটা নিয়ে শুরু করবে। আমি আমার নিজের যে দেশকে রক্ষা করবার জন্য আমেরিকার সাহায্য নেবো, আর যে আমেরিকাকে একদিন নতমস্তক করতে হয়েছিল ইন্দিরা গান্ধীর সামনে, ভাবতে লজ্জা লাগছে আমাদের। এই আর কি, ভারতবর্ষকে আমরা কোথায় পৌঁছে দিচ্ছি, কোথায় যাবার কথা ছিল আর আমরা কোথায় পৌঁছে দিচ্ছি। এই স্বরাষ্ট্র মন্ত্রকের এত গড়িমসি কেন? আদারওয়াইজ ওনারা হয়তো ভয় পাচ্ছেন, বা ওনাদের কোনো নিজস্ব কোনো লায়াবিলিটি বা কিছু ওনাদের তরফ থেকে কোনো হয়তো মানে স্বরাষ্ট্র মন্ত্রকের ভেতরে তো আমি যেতে পারি না, আমি জানিও না, কিন্তু কোনো না কোনো ওদের ল্যাচেসটা তো ভীষণভাবেই দেখা যাচ্ছে। এবং গড়িমসি আজ থেকে তো নয়, আজকে নয়, ভারতবর্ষের এইখানে বাংলাদেশে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু উনি তো বসেই বলেছিলেন যে আমি বর্ডার সমস্যার সমাধান করব। শাহ মোদী জোটই বলেছিলেন আমরা বর্ডার সমস্যার সমাধান করবো, আমার একটা দিন সময় লাগবে পাকিস্তানকে ঠান্ডা করতে। তো পাকিস্তান তো ঠান্ডা হলোই না, উল্টে বাংলাদেশ বেড়ে গেল। তা উনি, আমার গোয়েন্দা দপ্তর এত কেন ল্যাচেস দেখালো যে পাশের রাষ্ট্রে যে এত বড় একটা কাণ্ড ঘটে যাচ্ছে, হাসিনাকে সেখান থেকে পালিয়ে আসতে হলো, আমার গোয়েন্দা বিভাগ তখন কি করছিল কিছুই তারা জানতে পারলো না? এটা তো মারাত্মক রকমের আমাদের গোয়েন্দা বিভাগের মানে ল্যাচেস বলবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে লাভলি খাতুন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী। শুনুন, এটাও আমি শুনেছিলাম, আমি জানি না, নিশীত অধিকারী, এই নিশীত প্রামাণিক নাকি উনি বাংলাদেশের কার্ড হোল্ডার।
তো এখানে তো মুড়ির মতন ওখান থেকে বাংলাদেশ থেকে লাফিয়ে লাফিয়ে ইছামতি পেরিয়ে বা এইদিকে ফারাক্কা মুর্শিদাবাদ দিয়ে ঢুকছে, ওদিকে মালদা দিয়ে ঢুকছে মুড়ি মিছরির মতন। এবং আমরা ভোটের স্বার্থে আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শুধু আমাকে বাঁচতে হবে, আমাকে ভোটে জিততে হবে, এই করে তো আমাদের রাজ্যে পশ্চিমবাংলাকে কোথায় তলিয়ে নিয়ে গেছি। এবং তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, একটা করে পোস্ট দিয়ে দিচ্ছি। আজকে সে ঢুকছে, একজন ঢুকছে, কালকে দেখুন না, আমি জানি না এটা সঠিক কি বেঠিক, আমি হয়তো ভুল হতেও পারি, যিনি চিন্ময় দাসের আইনজীবী বাংলাদেশি, তার ছেলে কি করে ভারতীয় হয়ে গেল? এখানে এই প্রশ্নটা তো আমার সব থেকে প্রথমে এসছে। তো সেটা নিয়ে আমরা কেন সবাই চুপ রয়েছি? তিনি আজকে এসেছেন, এখানে আছেন, ঠিক আছে, কিন্তু তিনি কি করে একজন বাংলাদেশি আজকে তার বাবা বাংলাদেশি হয়ে গেলে ছেলে কি করে ভারত হলো? তার কি এখানে ভারতে জন্ম হয়েছিল? কিন্তু সেই হিসেবে তো এখানে ভারতে জন্ম হলে তো ভারতীয় হয় না, অনেক বিদেশিদেরই তো এখানে জন্ম হয়, সেই ব্যাপারে তো নাগরিকত্ব পাওয়াটা সম্ভব নয়। কিন্তু উনি কি করে পেলেন আমি জানি না। এই দেশের রাজনীতি প্রসঙ্গে একবার একটু কথা বলে নেবো দিদির সাথে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটি সভা থেকে বলেছেন যে আহ, এই যে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলি রয়েছেন, সেই দলের যারা খুব সম্মানীয় ব্যক্তিত্বরা রয়েছেন এবং নামকরা, কেউ প্রয়াত হয়েছেন এবং কেউ এখনো পর্যন্ত জীবিত রয়েছেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমরা সবাইকেই সম্মান দিই, সবাইকে পদ্মশ্রী দেওয়ার, মানে যারা সম্মানীয় আর কি, পদ্মশ্রী পাওয়ার যোগ্য তাদেরকে পদ্মশ্রী দেওয়া হবে, এরকমটাই তিনি বলেছেন। এটা কিসের জন্য? সামনেই লোকসভা ইলেকশন আসছে 26-এ, এটা কি কোনো পরিকল্পনা হতে পারে বিজেপির? কি বলবেন? শুনুন, উনি কাকে কতটা সম্মান দেবেন বা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আমি জানি না। আমি এটুকু বলতে পারি, সারা বিশ্বের যিনি সম্মানীয় ছিলেন মনমোহন সিং জি, উনি যখন দেহ রাখলেন, তাকে কতটুকু উনি সম্মান জানিয়েছেন? তাকে কি সঠিক সম্মানে সম্মানিত করে তাকে কি তার অন্ত্যেষ্টি হয়েছে? আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। তারপরে না আমি বুঝবো যে উনি তো ওনাকে বারবারই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে উনি উল্লেখ করেছেন, যে মারা যাবার পরও উনি যখন এটা উনি বলছেন, সেখানে ওনার অমিত শাহ বলুন, নরেন্দ্র মোদী বলুন, বলছেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে করছেন। তো সেখানে ওনাদের কাছ থেকে আমরা কি সম্মান চাইতে পারি বলুন? এবং আমার তো মনে হয় না যে কংগ্রেসে বা যারা অন্যান্য এতে আছে তারা ওনার ওই সম্মানের জন্য এখন রয়েছে। আজকে পদ্মশ্রী, পদ্মভূষণ এইগুলো এমন ভাবে দেয়া হয়েছে না, যে তার যে ক্যাটাগরিক্যালি যে মানটা ছিল সেটা অনেক দূর নিচে নেমে গেছে। ফলে আমার মনে হয় তাদেরকে অসম্মানিত না করে তাদেরকে মানে যেরকম যিনি আছেন তাকে সেরকম রাখাই উচিত। আমাদের থেকে কংগ্রেস থেকে বলা হয়েছিল যে অন্তত মনমোহন সিংজিকে যদি ভারতরত্ন দেয়া যায়, তো ওনারা সেটা দেননি। এবং মারা যাওয়ার পরেও আমরা সেটা দাবি রাখা হয়েছে ওনাদের কাছে। তো জানি না এটা দেয়া হবে কিনা। তো সম্মান ব্যাপারটাই বলুন, যেটাই বলুন, সবই ভোটের রাজনীতি চলছে। দেশ বা দশের উন্নতির জন্য কোনোটাই হচ্ছে না, দেশের উন্নয়ন প্রকল্প না দেশের কিছু, সবই হচ্ছে শুধু ভোটের রাজনীতি। আমাকে জিততে হবে, আবার মসনদে বসতে হবে, আবার 5.5 লাখের একটা কোট পরতে হবে, 10 লাখের জুতো পরতে হবে, আমি পেন দিয়ে লিখতে পারি কি চাই না পারি, আমার পকেটে একটা 3-4 লাখ টাকার পেন থাকতে হবে, এই ব্যাপার। যাই ওখানে তাই এখানে একই ব্যাপার চলছে। আমার যুবরাজ ভালো থাকতে হবে, আমাকে জিততে হবে, এই। যেখানে যেখানে দাঁড়িয়ে দিদি আপনি বললেন যে বিজেপির অর্থাৎ প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যোগ্য সম্মান দিতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাও খবর পেয়েছি যে রাহুল গান্ধী ভিয়েতনামে নিউ ইয়র্ক পার্টি সেলিব্রেশনে গিয়েছেন মনমোহন সিং এর শোকলগ্ন কাটতে না কাটতেই। দেখুন, উনি আমাদের নেতা অবশ্যই, এবং শোক হয়নি এটা বলবো না। আমাদের যখন পার্টি কনফারেন্স চলছিল সেই অবস্থায় মনমোহন সিংজির খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমাদের পার্টি কনফারেন্স বন্ধ হয়ে যায়, এবং সোনিয়াজি, প্রিয়াঙ্কাজি সাথে সাথেই দিল্লিতে থাকাকালীন ওনারা চলে গিয়েছিলেন। এবং মানে ওই দিন ফিউ আওয়ার্স উনি এবং মল্লিকার্জুন খার্গে দুজনেই কিন্তু চলে গিয়েছিলেন এবং তার অন্ত্যেষ্টিতেও যোগ দিয়েছিলেন। এবং কোনো হয়তো তার ব্যক্তিগত কিছু কাজ থাকতেই পারে, সব মিডিয়া বলবো না, কিছু মিডিয়া তো গসিপ করে, এবং সেটা নিয়ে যদি এইভাবে ওনারা বলে থাকেন আমার তো কিছু করার নেই।
হয়তো ভিয়েতনামে কোনো কাজও তো ওনার থাকতে পারে, ব্যক্তিগত কোনো কাজ তো থাকতেই পারে, তো সেখানে তো উনি যেতেই পারেন। অনেকে তো ভিয়েতনামে চিকিৎসার জন্যও যায় বা বডি বিল্ডিং এর ব্যাপারেও যায়। আমি জানি ভিয়েতনামে অনেক অনেক ভালো, উনি যেহেতু ক্যারাটে বা এইসব গুলো করে থাকেন, হয়তো ওর ব্যাপারেও মানে উনি শারীরিক মানে ওই কোনো চর্চার ব্যাপারেও যেত, আমি জানি না, সবটাই আমার না জানা। এখন ওনার ব্যক্তিগত কোনো কাজ উনি সবটাই একটুখানি আপনারা দেখেছেন নির্ভয়ার মাকে যখন সাহায্য করেছেন সেটাও চুপিসারে করেছেন। উনি শিলংয়ের একটি মেয়েকে সাহায্য করেছেন, চুপিসারে করেছেন। পরবর্তীকালে জানা গেছে সেরকমই কোনো ব্যক্তিগত কাজে হয়তো যেতেই পারে এবং সেটাকে নিয়ে গসিপ এটা হতেই পারে। তাহলেও এটা 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 একটা সেনসিটিভ বিষয় নয় যে নিউ ইয়র্ক পার্টি সেলিব্রেশনে যাচ্ছেন? নিউ ইয়ার পার্টি সেলিব্রেশনে গেছে কি, নিউ ইয়ার ইভের সময় কোনো কাজ পড়েছে গেছে, সেটা আমি কি করে বলবো? আমি কি পার্টি সেলিব্রেশনে ছবি তো আমি দেখিনি যে উনি পার্টি সেলিব্রেশন করছেন, সেরকম ছবি আমার কাছে আসেনি। আপনাদের কাছে এসেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে সে ছবি আসেনি। তো যদি ওনার ব্যক্তিগত কোনো কাজে যায় তো সেক্ষেত্রে এটাকে নিয়ে আমার মনে হয় না ইয়ে করা। একটা ওনাকে ভারতরত্ন দেওয়া একটা জিনিস, আর তার অন্ত্যেষ্টির পর আমার ব্যক্তিগত কাজে আমি যদি কোথাও যাই সেটা একটা আলাদা জিনিস। যদি আর একটা বিষয়, একদম শেষ প্রশ্নে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ভোট কুশলী প্রশান্ত কিশোর, পিকে, শর্ট নাম হচ্ছে পিকে, সে পাটনা পুলিশের হাতে ধরা পড়েছে, এখন জেলবন্দি রয়েছে। মমতা ব্যানার্জি মোটামুটি যাদের মাথায় হাত রেখেছে তারা কেউ না কেউ তো নিজের দলের লোকেরা। পার্থ জেলে, বালু তার কোলের ছেলে, সে আজকে বালু মল্লিক, সে আজকে জেলে। প্রশান্ত কিশোরের একটু দেরি হয়ে গেল, ওর বোধহয় আগেই যাওয়া উচিত ছিল। উনি তো আবার দল খুলতে গিয়েছিলেন নতুন একটা, তো দলের ব্যাপারে হয়তো জেল করে, কারণ জেল থেকে ফেরত এলে আমরা তো দেখেছি অনুব্রতর মতন লোকেদেরকেও গলায় মালা দিয়ে একেবারে স্বাধীনতা সংগ্রামীর মতন বরণ করা হয়েছে না। তো উনিও জেলে গেছেন, এরপরে ওনাকেও হয়তো স্বাধীনতা সংগ্রামীর মতন বরণ করা হলে তাহলে ওনারও দলটা আর একটু পাকবেই আর কি। কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বের করে দেওয়ার প্রায়শ্চিত্ত তারা এখন ভোগ করছেন। একটু দূর থেকে তাহলে যাই। 1984 সালে সুব্রত মুখার্জি একজনকে এনে বলেছিলেন একে একটুখানি জায়গা দেওয়া হোক, এবং তিনি তখন যুব কংগ্রেসটা করছেন প্রিয়দাস মুন্সির আন্ডারে, এবং তাকে তখন দক্ষিণ কলকাতায় দাঁড় করানো হয়েছিল। আপনারা সবাই জানেন সেটা ইতিহাস। সোমনাথ বাবুকে হারানো হয়েছিল। টিকিটটা কে দিয়েছিলেন? রাজীব গান্ধী। আজকে যদি রাজীব গান্ধী তাকে টেনে না আনতেন তাহলে তিনি এই জায়গায় আসতেন না, তিনি নেত্রী হতে পারতেন না। যুব কংগ্রেসের এক্সটেনশন তাকে কে দিয়েছিলেন? কংগ্রেস। আজকে যদি সাথে যুব কংগ্রেসটা তার সঙ্গে না থাকতো তিনি নতুন করে দল গঠন করতে পারতেন না। 96 সালে যদি ওনাকে তাড়িয়ে দেওয়া হতো তাহলে বোধহয় আমাদের এই প্রায়শ্চিত্তটা করতে হতো না। 96 সালে তাড়িয়ে দেওয়া হয়নি বলেই আজকে আমাদের এই প্রায়শ্চিত্তটা করতে হচ্ছে, কারণ ওনার মতন দাম্ভিক, ওনার মতন উচ্চাভিলাষী আর কেউ নেই। যে কংগ্রেসের হাত ধরে উনি জিতলেন, একে পরিণত হয়ে গিয়েছিলেন 2001 সালে, তাই তো? তারপরে সোনিয়াজি তাকে হেলিকপ্টার দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তারপরেতে উনি পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন। তার আগে 2009 আমাদের জোট হয়েছিল বলেই আজকে পশ্চিমবাংলা থেকে এতগুলো এমপি গিয়েছিল। 2010-এ কর্পোরেশন ইলেকশনে তখন বললেন না, কর্পোরেশনটা পুরোটা খেতে হবে ওনাকে, তাই জন্য 2010-এ ওই ববির মতন লোকেদেরকে কর্পোরেশনের মেয়র করতে হবে, ওটাকে কর্পোরেশন আরো ভালোভাবে মানাতে হবে, তাই জন্য আর জোট হলো না। 2011 সালে ক্ষমতায় বসতে হবে, তখন হয়ে গেল ভাবিজি। সোনিয়াজি তখন ওনার ভাবিজি হয়ে গেলেন, গিয়ে পায়ে পড়ে গেলেন, তাই জন্য সোনিয়াজি ওনাকেও বললেন হ্যাঁ আমার একমাত্র ননদ। কারণ কি? রাজীব গান্ধী ওনাকে ভীষণ স্নেহ করতেন, ভালোবাসতেন, তাই জন্য রাজীব গান্ধীকে এবং সোনিয়াজি রাজীব গান্ধীর অনেক কথাই করে করে পালন করেছেন এখন অব্দি, যদিও উনি ওনাকে ইটালিয়ান বলা হয়। স্মৃতি ইরানি অন্য লোককে বিয়ে করলে সে ভরে যায় ভারতবাসী, কিন্তু সোনিয়াজি একজন ভারতবাসীকে বিয়ে করলে সে এখনো বিদেশি থাকে। যাই হোক, সে তার তার জন্যই তাকে দেওয়া হয়েছিল, তাই 2011 সালে ক্ষমতা এলো। ক্ষমতা এসে তার কি প্রথম কাজটা কি হলো? কংগ্রেস নিধনযজ্ঞ। আজকে কংগ্রেসটাকে শেষ করার মূলেই হচ্ছেন মমতা ব্যানার্জি। তাই জন্য অবশ্যই উনি ঠিকই বলেছেন, বর্ষীয়ান নেতা কোনো ভুল বলেননি, উনি বলতে চেয়েছেন, উনি বয়স হয়েছে তো সব কথাটা ঠিক বলতে পারেননি। ওনার মানে পুরোটাই কথা হচ্ছে 96 সালে যদি ওনাকে আগে তাড়িয়ে দেওয়া হতো, 96 সালের আগে, তাহলে আজকে এই প্রায়শ্চিত্তটা করতে হতো না।
মেয়রের প্রসঙ্গ তুলতে একটা প্রশ্ন মাথায় আসলো। তৃণমূলের কুণাল ঘোষ তিনি বলছেন যে নেতাজির থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সফল। হ্যাঁ, চুরিতে। কারণ নেতাজি তো চুরি করেননি। চুরিতে তো মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার সব থেকে বেশি সফল। আর কুণাল চোর তো ওই কথাটা বলবেই। কুণাল কিছুদিন আগেই বলতো যা জানে সমস্ত কিছু, ওই সঞ্জয় মতন গাড়িতে ওঠার সময় বলতো যা জানে সব মমতা ব্যানার্জি জানে। এখন কুণাল ঘোষ বড় বড় কথা বলছে। কিছুদিন আগেও কুণাল ঘোষ এত বাজে লোক, মানিকতলায় একটা মন্দিরের পুরোহিতকে ধরে মারধর করেছে। সেখানে ওনারা বিভিন্ন রকম, ওখানে বিজেপি দেখছেন, ওখানে নানান রকম দলীয় গন্ধ দেখছেন। কারণ প্রতিটা জায়গা তৃণমূলের ক্যাপ্টার, যেখান থেকে কোথায় পয়সা আছে, একটা থালায় যেখানে পয়সা পড়ছে সেই থালাটাকে ওনার দরকার আর কি, প্রণামী বাক্সটা তৃণমূলের দরকার। তাই জন্য আজকে এরকম ওদের অবস্থা। তাই জন্য নেতাজির মতন লোককে এত ছোট ওরা করতে পারে। আমরা জানতাম সিপিএমরা ছোট করেছে, তোজর কুকুর বলেছে। আজকে ওরা যেভাবে সোনিয়া নেতাজিকে ওরা ছোট করলো, কারণ ওনারা অনেক উদাহরণ দেখাতে পারতেন। সব থেকে বড় উদাহরণ হলো ইন্দিরাজি যখন রমনামা কংগ্রেসে, সেখান থেকে ইন্দিরা গান্ধী বেরিয়ে এসে গাই বলদ পুরো চিহ্নকে মুছে দিয়ে হাত চিহ্ন নিয়ে উনি সব থেকে বেশি সফল। আজকেও ভারতবর্ষের কংগ্রেস কিন্তু হাত চিহ্ন নিয়ে সফল হয়ে রয়েছে, কংগ্রেস আই লেখা হয়। তার সঙ্গে না তুলনা করে বাংলায় উনি নেতাজির সঙ্গে তুলনা করলেন। কারণ যেখানে উনি বলতে পারতেন প্রণব মুখার্জি আলাদা বাংলা কংগ্রেস করেছিলেন, অজয় মুখার্জিরা করেছেন, তাদের সঙ্গে না তুলনা করেন নেতাজিকে, তাহলে নেতাজির কত বড় অপমান করলেন। এই সমস্ত লোককে একদম শুট আউট করে দেওয়া উচিত আমার মতে। ধন্যবাদ।